ক্ষমতায় ছিল বিজেপি, তারাই ক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে বিশেষ করে কেরালার দিকে তাকালে আমরা দেখতে পাবো কেরালাতে যে সিপিএম পরিচালিত সরকার চলছিল সেখানে তারা পরাজিত হয়ে কংগ্রেস পরিচালিত সরকার গড়তে চলেছে। অন্যদিকে পুডুচেরি যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, স্বাভাবিকভাবেই সেখানে বিগত দিনেও বিজেপি পরিচালিত ছিল, আবারও বিজেপি ধরে রেখেছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল সেই সরকারকে সম্পূর্ণভাবে উৎখাত করে দিয়ে বিপুল সংখ্যা নিয়ে এই মুহূর্তে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেরে গেল, এই নিয়ে বিস্তর মানুষের মধ্যে কাটাছেঁড়া কম চলছে না। তবে আমাদের চিন্তা মতে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে, এটা যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল সিদ্ধান্তের কারণে। অবশ্যই প্রত্যেকটা সরকারের পতন হয় তাদের ভুল সিদ্ধান্তের জন্য, আর সেই ভুল সিদ্ধান্তগুলো কি সেই বিষয়ে যখন আমরা আলোচনা বা অ্যানালাইসিস করতে বসি তখন আমাদের সামনে উঠে আসে কী কী কারণ। আমরা যতটুকু বুঝতে পেরেছি আমাদের এই জি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব এই মুহূর্তে। তবে উপস্থাপন করার সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি শেষ পর্যন্ত থাকবেন, তবেই আজকের এই আলোচনাটা বুঝতে পারবেন। দেখুন না, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে তখন দীর্ঘ 34 বছরের বাম সরকারকে ফেলে দিয়ে পতন ঘটিয়ে ক্ষমতায় আসে। ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন, টাটা প্রজেক্ট শুরু করেছিল সিঙ্গুরে এবং নন্দীগ্রামে। সেখানে দীর্ঘ একটি প্রজেক্ট নিয়েছিল, সেখানে কৃষি জমি যেহেতু তারা দখল নিয়েছিল বা কৃষি জমি ক্রয় করেছিল টাটা, বা টাটাকে জমি দেওয়া হয়েছিল কৃষি জমি, যে কারণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত সেই টাটা কারখানা বন্ধ হয়ে যায়। বর্তমানে সেই টাটা কারখানা গুজরাটে অবস্থান করছে। আর এই বিষয়কে কেন্দ্র করে গুলি চালিয়েছিল তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকারের বুদ্ধদেব বাবু সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। এটাই সেই সময় ফলাও করে বলা হয়েছিল এবং সেই গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি বেশ কিছু মানুষের হতাহতের খবর, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে এটা পুলিশের চাইতে সিপিএমের অর্থাৎ বামফ্রন্টের যারা গুন্ডা বাহিনী আছে তারা এই কাজ করেছে। এই বিষয়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন, শেষ পর্যন্ত অনশন এবং মানুষের মধ্যে ব্যাপক আস্থাভাজন শুরু করে, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক মানুষের সমর্থন নিয়ে প্রথম 2011 সালে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল যে কৃষি জমিতে জমি যাদের তাদেরকে কৃষি জমি ফেরত দেওয়া হবে এবং যে সমস্ত টাটা অধিগ্রহণ করেছে অবশ্যই সে সমস্ত জমি জমা সমস্ত কিছু ফিরে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জমি জায়গা ফিরে দিলেও টাটা কিন্তু আর পশ্চিমবঙ্গে থাকেনি, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে সারা জীবনের জন্য শিল্প চলে যায়। 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত শিল্পের ন্যূনতম একটি ইট উঠতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জনমনে মানুষের মনের ভিতরে ব্যাপক অসন্তোষ। অন্যদিকে বিশেষ করে শিক্ষিত বেকারদের জন্য বা বিশেষ করে যারা চাকরি বাকরি করে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী যে প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য, সেই সাধারণ মানুষের মনে নজর কাড়লেও বিশেষ করে একটি শিক্ষিত শ্রেণী দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দূরে সরে গেছে, যার ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার পতন ঘটে গেল। অন্যদিকে আরও বেশ কিছু ঘটনা, বিশেষ করে আমরা যদি লাস্ট কয়েকটি ঘটনা বলি, 2024 সালে অভয় নামে বিশেষ করে তার মেডিকেল ডিপার্টমেন্টের একজন ছাত্র এবং তিনি একজন প্র্যাকটিস করছিলেন, তাকে যেভাবে প্র্যাকটিস চলাকালীন অবস্থায় তাকে খুন করা হয়েছে বলে প্রকাশ, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গব্যাপী ব্যাপক উত্তাল এবং ব্যাপক আন্দোলন, যার ফলে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হয়েছে বলেই মনে করছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় যে মেরুকরণ শুরু করেছিল বিশেষ করে হিন্দুদের দুর্গাপূজা উৎসবের জন্য ক্লাবগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ধাপে টাকা দেওয়া এবং মুসলমানদের ইমাম এবং মুয়াজ্জিমদেরকে বেতন দেওয়া থেকে
ভাতা দেওয়া থেকে শুরু করে এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক মেরুকরণ হয়েছে বলেই মনে করছে। আর সবচাইতে এই মেরুকরণকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে আজকের দিনে যারা ক্ষমতায় এসেছে তারা বিজেপি তারা বলতে চেয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কার্যকলাপগুলো করছেন তারা শুধুমাত্র, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুসলিমদের হয়ে কাজ করছে, হিন্দুদের হয়ে কাজ করছে না, এই কথাটাই ব্যাপকভাবে বোঝাতে সক্ষম হয়েছে বিজেপি। যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখতে যাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পতনটা ঘটে গেল, তার জন্য আজকের দিনে হিন্দু সংখ্যায় যারা বেশি আছে আজকের দিনে পশ্চিমবঙ্গে, তারা বোঝাতে সক্ষম হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হয়ে কোনো কাজ করেনি। কিন্তু হিন্দুদের হয়ে কোনো কাজ করেনি এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, এবং এই বিষয়টাকে শুধুমাত্র একটি শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করলেও একটি শিক্ষিত সমাজকে কখনোই উদ্বুদ্ধ করা সম্ভব হয়নি। শিক্ষিত সমাজ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তন করেছে। বিশেষ করে 26,000 শিক্ষক যে বাতিল হয়েছে, চাকরিতে ব্যাপক পরিমাণে কারচুপি, এবং বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ হয় না, বা ওবিসি যেভাবে প্রচুর ছেলে জাতি গোষ্ঠীকে ওবিসিভুক্ত করে সেটা এখনো পর্যন্ত কোর্টের ঝুলে আছে। শিক্ষিত বেকারদেরকে শুধুমাত্র বেকার ভাতার মধ্য দিয়ে ডুবিয়ে রাখতে চাইছে, এবং এর যে প্রভাব ভোট বাক্সে পড়েছে সেটা কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের সবচাইতে বড় কারণ। তবে আপনাদের সামনে তুলে ধরা দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন কাজগুলো ভালো। যেমন ধরে নেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সরাসরি তার সরকারের প্রত্যেকটা প্রজেক্ট একেবারে নিচু স্তরের মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। বিশেষ করে বিভিন্ন সময় জমির যে ফসলের ইন্স্যুরেন্স, সেটা যেমন প্রত্যেকটা মানুষ সমানভাবে পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রজেক্ট চালু করেছেন, সবচাইতে জনমুখী যে প্রজেক্টের মধ্যে দিয়ে বাংলার, বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা যে উপকৃত হয়েছে, এটা কিন্তু একেবারেই অস্বীকার করার নয়, এটা কিন্তু একটি গুড ডিসিশন। আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার, বিশেষ করে দুয়ারে সরকারের মতো যে প্রজেক্ট করেছেন, যার ফলে আগামী দিনে দুয়ারে সরকার বিজেপি বসাতে বাধ্য হবে, এটা কিন্তু বলাই যায়। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে একেবারে নিচু স্তরের মানুষ যারা পঞ্চায়েত বা বিভিন্ন পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা বিভিন্ন অফিসগুলোতে গিয়ে কথা বলার সুযোগ পায় না, সেই সমস্ত কথা বলার বা কথা শোনার যে জায়গা, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু মানুষ একেবারেই ভুলে যাবে না। অন্যদিকে জনমুখী প্রকল্পের মধ্যে বিশেষ করে স্টুডেন্টদের যেভাবে ট্যাব দেওয়া, তারপরে স্টুডেন্টদের সাইকেল দেওয়া, বই দেওয়া, এই সমস্ত যে বিষয়গুলি, সেগুলি কিন্তু যথেষ্ট জনমুখী প্রকল্পের মধ্যেই পড়ে। তবে এই যে জনমুখী প্রকল্প, এই জনমুখী প্রকল্পের থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা কিন্তু নয়। জনমুখী প্রকল্পগুলোর উপরে বেস করে হয়তো বা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকতে পারতেন। বিশেষ করে ক্ষমতায় টিকে থাকতে পারলেন না নিচু স্তরের কর্মীদের, বিশেষ করে জেলা স্তর, ব্লক স্তর এবং পঞ্চায়েত বা পৌরসভা স্তরের যে সমস্ত নিচু স্তরের নেতা এবং কর্মীরা আছে, তারা সাধারণ মানুষের উপরে যে জুলুম এবং অত্যাচার শুরু করেছিল, বিশেষ করে তোলা তুলতে শুরু করেছিল। তোমার যে একটা ঘর দেওয়া হবে, সেই ঘরের টাকা বাবদ সেখানে 10,000 20,000 পর্যন্ত ডিমান্ড করা, বা বিভিন্ন প্রজেক্টের কোনো কিছু পাইয়ে দেওয়ার জন্য সেখানে 2-5 হাজার টাকা যে ডিমান্ড করা, অর্থাৎ তোলাবাজ। এই তোলাবাজের জায়গাটা কিন্তু ব্যাপকভাবে মানুষের মধ্যে সাড়া ফেলেছিল, যার ফলে মানুষ বিরক্ত হয়ে গেছে এই নিচু স্তরের কর্মীদের কাছ থেকে। তাহলে আপনি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেরে গেল? কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষ কিন্তু খুব ভালোভাবে জানে যে যিনি স্টিয়ারিং যার হাতে আছে তিনি অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। অতএব নিচু স্তরের কর্মীদের সমস্ত ভুলভ্রান্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষোভ হিসাবে উগরে দিয়েছে এই 2026 সালের নির্বাচনে।